আচ্ছা, আপনাকে একটা খুব স্ট্রেট প্রশ্ন করি, ধরেন আপনি প্রফেসর ইউনূস, তাহলে আপনার প্রথম প্রায়োরিটিটা কি হতো এই সময়? আমি হাসিনার যে বিচার এবং হাসিনার যে অপকর্ম, এই ব্যাপারে প্রোঅ্যাক্টিভলি এভরি ডে ক্যাম্পেইন চালাতাম। ওকে, আচ্ছা। এটার কারণ হচ্ছে কি, আমি একটা ছোট্ট ঠিক আছে, কারণ আছে। কারণ বলেন। কারণটা হচ্ছে কি যে এই সরকারের যে লেজিটিমেসি, এটা কিন্তু সাংবিধানিক লেজিটিমেসি না। এই সরকারের লেজিটিমেসি হচ্ছে গিয়ে আপনাকে দিন আনে দিন খাওয়ার মতো, প্রতিদিন আপনাকে এটার লেজিটিমেসি উৎপাদন করতে হবে। এবং এই উৎপাদন করতে গেলে সাধারণ মানুষের মধ্যে আপনাকে কালেকটিভ মেমোরির মধ্যে হাসিনা যে অ্যাকচুয়ালি কি কাজ করেছে এটা কোনো মতেই ভুলতে দেওয়া যাবে না। এবং আপনার কমিটমেন্টটা প্রত্যেকদিন রিঅ্যাসার্ট করতে হবে, এটা বলে বলে। অ্যাবসলিউটলি। আচ্ছা, এটা গেল 1 নাম্বার, ঠিক আছে, আমরা ডিটেইলে যাই না। 2 নাম্বার কাজ কোনটা করতেন এই মুহূর্তে? তো ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডার কি করতেন? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করার জন্য কি করতেন এটা আমি বলতে কংক্রিট ফর্মে? ওকে, ঠিক আছে। 3 নাম্বার কি করতেন? হ্যাঁ, আমি এর বাইরে কিছু এই মুহূর্তে আমি চিন্তা করতে পারছি না। আচ্ছা, দুটো। আচ্ছা, ঠিক আছে, আমরা দুটো জিনিস ধরে নিলাম। তাহলে মানে প্রফেসর ইউনূস তো প্রথম কাজটা করছেন না। প্রথম কাজটা করছেন না। ওকে, দ্বিতীয় কাজটার ক্ষেত্রে কোনো দৃশ্যমান ওনার প্রোঅ্যাক্টিভনেস নাই। আমি জানি না যে আপনি দেখেছিলেন কিনা, যে ছাত্রদের কি পুলিশ আসছে এরকম একটা এপিসোড আমি করেছিলাম, হ্যাঁ, পুলিশ রিফর্ম নিয়ে, যে ছাত্রদের মধ্যে থেকে পুলিশ ফোর্স এটা আইনত আমরা রিক্রুট করতে পারি, এবং এটা করে আমরা এই প্রবলেমটাকে কিছুটা হলেও সামাল দিতে পারতাম। এবং এটা খুব সলিড একটা প্রপোজাল ছিল। এই প্রপোজালটা তো সরকার শুনলো না। তো সেখানেও তো দ্বিতীয় প্রপোজাল, যেটা আপনি তো বলছেন যে আপনি বলতে পারছেন না যে কংক্রিট ফর্মে কি করবে, আমি কিন্তু কংক্রিট প্রপোজাল দিয়েছিলাম যে এই কাজটা করা যেতে পারে, তো সেটাও তো করছে না। তাহলে যেই দুটো দেখলেন, যে দুটো মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল প্রফেসর ইউনূসের সরকারের জন্য, একটা করছেন না আর একটা করতে ব্যর্থ। না, কিন্তু উনি একটা গুরুত্বপূর্ণ কাজ জাস্ট বাই বিং দেয়ার সার্ভস দ্য পারপাস, এটা কিন্তু আমরা মানে এটা অবলিভিয়াস হলে হবে না। না, ঠিক আছে, এটা আমি মানি, অবশ্যই মানি। এবং আমি সবসময় বলি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে প্রফেসর ইউনূস। অ্যাবসলিউটলি সবচেয়ে বড় অ্যাসেট, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এবং প্রফেসর ইউনূস ওইখানে আছেন জন্যই আমরা অনেক ঝামেলা থেকে মুক্ত আছি। আমাদেরকে উড়াই দিত, একদম উড়াই দিত, সেটা ঠিক আছে, সেটা তো আছে, এটা তো অবশ্যই আমরা করি। তাহলে যদি এরকমই হয় যে প্রফেসর ইউনূস থাকবেন এবং উনি নিজে থেকে হয়তো উদ্যোগ নিতে পারবেন না, ওনার বয়স হয়েছে, মুরব্বী মানুষ, উনি ফাদার ফিগার হিসেবে এখানে বসে থাকবেন, অ্যাবসলিউটলি ওকে, কোনো অসুবিধা নাই। তাহলে প্রফেসর ইউনূসকে দ্বিতীয় কাজ যেটা করতে হবে, তাহলে এই কাজগুলোকে যারা করতে পারবে, যে 2 এবং 3 নাম্বার কথা বললেন, এই কাজগুলোকে যারা করতে পারবে সেই রকম লোককে নিয়ে এসে দায়িত্ব দাও। এটা তো প্রফেসর ইউনূসকেই করতে হবে, অন্য কে করবে? না, ইউর রাইট। আই এগ্রি, এটা প্রফেসর ইউনূস সাহেবকেই করতে হবে। এবং এটা বলা মুশকিল ভাই। আমি ধরেন এখন পর্যন্ত মানে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির যে কোর্ট, সেটা তৈরি করা হয়নি। এটা আমার ধারণা যে 1-2 দিনের মধ্যেই হবে। এবং ওই জিনিসটা, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি যেটা করেছে, তাদেরকে ওয়ারেন্ট দরকার। আমাদের আসলে না ভাই, আমাদের যে কথা আমি বলছিলাম যে ইফ ইউ থিঙ্ক কেয়ারফুলি, যে আমরা এখনো 3 মাস সময় আসেনি, এই সময়গুলো এবং নর্মাল টাইমে হলে এটা করা যেত। বাংলাদেশের ব্যুরোক্রেসিতে এখন একদম ঝঞ্ঝা বিক্ষুব্ধ অবস্থা। আমি আরেকটা খুব কংক্রিট আপনাকে এই দেই আর কি। ধরেন আমাদের দেশের বাইরে যারা আছে ওদের কথা বাদই দেন, দেশের ভেতরে যারা আছে তাদের মধ্যে তো আমরা খুবই পছন্দ করি, জাহিদকে তো খুবই পছন্দ করি, এবং দেশের মানুষও পছন্দ করে। তারপরে ধরেন মানে আমাদের মুভমেন্টের সাথে ছিলেন, সাংবাদিক, ভালো কথা বলেন, মাসুদ কামাল, সবাই পছন্দ করে, আমরাও পছন্দ করি। এইরকম কিছু ফিগার আছে যারা নন পলিটিক্যাল ফিগার এবং যাদেরকে মানুষ পছন্দ করে। তো প্রফেসর ইউনূস কি উনাদেরকেও অ্যাসাইন করতে পারতেন না এই কাজগুলো করানোর জন্য? আমি জানি না, করলে কি এটা কাজ হতো কিনা, তাও আমি জানি না। কারণ তাহলে এই কাজটা তো আপনি যেটাকে 1 নাম্বার কাজ বলছেন, সেই 1 নাম্বার কাজটাকে তো সম্ভব করে তুলতে হবে, তাই না? তো এটা তোলার জন্য কাউকে তো অ্যাসাইন করতে হবে, কাউকে তো কমপ্লিট কাজ করতে হবে। তো এই কাজটা তো কাকে দিতে হবে? আমি 2 জনের নাম বললাম, হ্যাঁ, যে 2 জন বাংলাদেশেই আছে, কোনো কাঠখড় পুরাইতে হবে না তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো এই 2 জনকে মানে আমাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য অনেক কাঠখড় পুরাইতে হবে। অ্যাবসলিউটলি, মানে আমি তো মনে করি যে বাংলাদেশের মানে জাহেদ ভাই, তারপর ফুয়াদ আব্দুল্লাহ, এদেরকে পার্লামেন্টে
মানে যাওয়া উচিত। ফুয়াদ তো রাজনীতি করে, ও ঠিক আছে, ও রাজনীতি ওকেও দেওয়া যেতে পারে, ওকেও দায়িত্বটা দেওয়া যেতে পারে, ভালো বলে, আর্টিকুলেটেড, ওর বলার আন্ডারস্ট্যান্ডিং অফ। এরকম এরকম খুঁজলে, মানে এটা আমি তো জাস্ট এখনই চিন্তা করে বলছি, এরকম খুঁজলে আমরা জনদশেক এরকম একটা ট্রুপস আমরা পাবো, যাদেরকে দিয়ে আমরা পিপলকে মোবিলাইজ করতে পারতাম। সে কাজটা তো করবো না, সে কাজটা তো করা যেতে পারে। মানে ধরেন আমার যে দেশে যাওয়ার একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা ছিল, সেই ইচ্ছার পিছনে কিন্তু কারণ একটা এটাও ছিল যে আমি এইভাবে মোবিলাইজ করতাম জনগণকে। সেটা হলো না, কিন্তু আপনি যত দিন যাবে আপনার যে মোবিলাইজ করার ক্ষমতা সেটা কিন্তু কমবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা কমবে, কারণ হচ্ছে কি, মানে আমি আপনার ক্ষেত্রে বলবো, জাহিদ ভাইয়ের ক্ষেত্রে বলবো, কারণ মানুষকে রিয়ালিটি হিট করবে। রিয়ালিটি হিট করা মানে বাংলাদেশের বাজারে তখন ইউফোরিয়াটা চলে যাবে, তখন ইউফোরিয়াটা চলে যাবে। হ্যাঁ, দিস আর রিয়ালিটিজ, এই ঘটনাগুলো ঘটবেই। কিন্তু আমাদের কোনো স্ট্রাকচার্ড ওয়েতে যাওয়া উচিত, এবং স্ট্রাকচার্ড ওয়েতে যাওয়ার জন্য আপনাকে বেসিকলি হাসিনার এগেইনস্টে কেস শুরু করতে হবে। কেস শুরু করলে এই যখন কিছু এভিডেন্স লিক হবে, সরকার থেকে কেউ লিক করবে, হ্যাঁ, সেই লিক করা, মানে আমি জানি, মানে আমি এক্সপেক্ট করছি না এবং আমি উদ্বুদ্ধও করছি না, কিন্তু আমি সারা পৃথিবীর যে ঘটনা ঘটছে সেই ঘটনার আলোকে এটা নিয়ে স্টোরি করতে হবে, এটা নিয়ে গল্প করতে হবে, এটা নিয়ে আলাপ করতে হবে, মানুষের মধ্যে যেতে হবে এই আলোচনাগুলো, হ্যাঁ, এটা নিয়ে প্রোগ্রাম করতে হবে। এক্স্যাক্টলি, সেই কাজগুলো হচ্ছে না। আর তারপরে আমি তো আরো কিছু প্ল্যান দিয়েছিলাম যে এটা নিয়ে সিনেমা করতে হবে, এটা নিয়ে ভিডিও গেমস করতে হবে, হ্যাঁ, অ্যানিমেশন করতে হবে, অনেক ধরনের কাজ আছে। হ্যাঁ, এগুলো হবেও, আমার কাছে মনে হয় যে এগুলো হবেও। আমার কয়েকদিন আগে ফারুকি ভাইয়ের সাথে কথা হচ্ছিল, সরওয়ার ফারুক সাহেব, তো উনি বলছিলেন যে উনি একটা নাটক বানিয়েছেন অলরেডি। নাটকটা কিন্তু উনি বানিয়েছেন হাসিনা থাকা অবস্থায়, কিন্তু নাটকটা রিলিজ পাবে। মানে 420 একটা নাটক করেছিলেন অনেক আগে, ওইটারই সিকুয়েল টাইপ, সো টু স্পিক, যে ওই সিকুয়েলে মানে এই বাটপাড়ির রাজনীতি কি হবে। তারপর আমি দেশে গিয়ে আশফাক নিপুণ ভাইয়ের সাথে কথা বলো, বন্ধু মানুষ, যে উনিও আমার কাছে মনে হলো যে এই ধরনের কাজ করতে চান। হ্যাঁ, তবে এই ঘটনাগুলো ঘটবে, ইউ লাইক ইট অর নট, যে এই ঘটনা যে আমাদের যে মানে হিস্টোরিক্যাল ক্রনিকলার অফ আওয়ার টাইম হচ্ছে কি আমাদের মেকাররা এবং আমাদের লেখকরা, আমাদের যারা গান করে তারা, ওই ঘটনাগুলো তারা এটা আমাদের কালেকটিভ মেমোরিতে জিইয়ে রাখবেন। আমার এক্সপেকটেশন হবে কি হবে না সেটা আমি জানি না, কিন্তু ওইটা তো প্রাইভেট সেক্টরে, মানে যারা ক্রিয়েটিভ লোকজন সেটা তো করবেনি, কবিরা কবিতা লিখবে, গান লিখবে, এটা তো আছেই। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখন তো বিপ্লবের পরে বিপ্লবের একটা সরকার তো তৈরি হলো, বা গণ অভ্যুত্থানের একটা সরকার তো তৈরি হলো। সেই সরকারের কাজ কিন্তু 1 নম্বর কাজ আপনি একটা বলেছিলেন যে আপনি ওখানে গেলে আপনি এটা করতেন, যে কাজটা এখন করছেন না। তো ঠিক আছে, ফাইন, একটা হতে পারে যে উনি ফিজিক্যালি নিজে হয়তো সময় দিয়ে করতে পারছেন না, কিন্তু এটাকে উনি ফ্যাসিলিটেট করতে পারতেন। এটা করার ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই, হয়তো করবেন ভবিষ্যতে। আমি ভবিষ্যতে যখন আপনি বলছেন যে ভবিষ্যতে করা, তো ওই যে আপনি বললেন না ইউফোরিয়াটা তো চলে যাবে, তো আপনি তো ইউফোরিক এই ফেজের আপনি তো কোনো অ্যাডভান্টেজ নিলেন না, তাই না? হ্যাঁ, কিন্তু মানে ইউফোরিক অ্যাডভান্টেজ না নেওয়াটা একদিক থেকে ভালো। কেন? হ্যাঁ, কারণ আপনাকে না ডিল করতে হবে নর্মাল পিরিয়ডের সাথে। হ্যাঁ, যে আপনি যখন মানুষের কালেকটিভ মেমোরিতে একটা জিনিস জিইয়ে রাখবেন, তখন নর্মাল টাইমটাকেই বিবেচনায় আনা উচিত। কারণ আমরা যে সময়টা পেয়েছি জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বরে, সেটা একটা এক্সট্রা অর্ডিনারি সময়। সেই সময়টা মাথায় রেখে কাজ করাটা। কিন্তু আপনি তো একটু আগে বললেন যে এটার বৈধতাটা প্রত্যেক দিন উৎপাদন করতে হবে, কিন্তু ওটা সাধারণ সময়ের প্রেক্ষাপটেই করতে হবে, মানে ওইটা ইউফোরিক টাইমের প্রেক্ষাপটে না। আমি বলছি যে প্রতিদিনই এই কাজটা চালিয়ে যেতে হবে, এবং ওই চালিয়ে যাওয়াটা সাধারণ সময় যে কাজটা করতেন সেই সময়টাই করা উচিত, সেইভাবেই কাজটা করা উচিত, মেথডিক্যাল ওয়ে এজ ইন আপনি একটা হাসিনার এগেইনস্টে যে ট্রাইব্যুনাল তৈরি হবে। যেমন ধরেন, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, যে হাসিনাকে হয়তো ইন্ডিয়া রিজেক্ট করবে, কিন্তু এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখন ইন্ডিয়া আছে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সরকার যদি সরাসরি এভিডেন্স দিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে বলে যে এই লোককে এক্সট্রাডিট করতে হবে, ইন্ডিয়া হয়তো হাসিনার ক্ষেত্রে এটা রিজেক্ট করবে, কিন্তু সবার ক্ষেত্রে রিজেক্ট করবে না। এটা আমার ব্যক্তিগত অনুমান। হ্যাঁ, এখন এই কাজগুলো তো সরকারকেই করতে হবে, এই কাজটা আমি আপনি করতে পারবো না। তো এখন এই কাজটা তো শুরু হবে কিছুদিনের মধ্যে, এই যে অ্যাক্টিভিটি গুলো, এগুলো তো শুরু হবে। যেমন ওয়ারেন্ট ইস্যু করাটা এটা খুব জরুরি বিষয়, কারণ ওয়ারেন্ট ইস্যু করলে তখন আপনার বৈধতা সৃষ্টি হয় পুলিশের জন্য, যে ওকে আমি ধরবো।
হ্যাঁ, এখন তো আপনি সত্যিকার অর্থে কি যে যাদেরকে ধরছেন তাদেরকে আপনি জানেন যে অপরাধী, কিন্তু আপনার লিগ্যাল ওয়েতে কেসটা ফ্রেম করা হয়নি আর কি, ফ্রেম করা হয়নি। হ্যাঁ, এবং এটা স্বাভাবিক, এটা আমি কোনো সমালোচনা করছি না, এমনই হওয়ার কথা। কিন্তু যত দিন যাবে এই কাজগুলো যখন আরেকটু পূর্ণতা পাবে তখন আপনি এদেরকে ধরতে পারবেন, এবং ওই ঘটনাটা বাংলাদেশে ঘটবে, মানে আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইট। কিন্তু যেই জিনিসটা মানে যেই জিনিসটা আমার কাছে আপত্তিকর মনে হয় সেটা হচ্ছে এই কাজের স্পিড খুব স্লো, খুবই স্লো, এবং মানে এটা মানে অসহনীয় রকমের স্লো। আমি কিন্তু এটা মনে করি না যে তাদের সদিচ্ছা নাই, মানে এই বেনিফিট অফ দ্য ডাউট আমি তাদেরকে দিতে চাই, কিন্তু মানে এটাতে আরো অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে গভর্নমেন্টকে। যে আমি দেখি না যে সরকারের উপদেষ্টারা কিংবা সরকারের যারা উচ্চ পর্যায়ের কর্মচারী তারা আওয়ামী লীগের আমলের কি কি অন্যায় অবিচার হয়েছে এটা তারা প্রতিদিন তাদের বলা উচিত। এই জিনিসটা আমাদের কালেকটিভ মেমোরিতে রাখতে হবে। এটা তো দুইজন ছাত্র উপদেষ্টা ছাড়া আর কেউই বলে না। মাঝে মাঝে বলেন, ওনার বক্তৃতায় বলেছেন, হ্যাঁ অল্প টাচ করেছেন, কিন্তু প্রত্যেকদিন বলার কাজটা এই দুইজনই বলে আর কি, এই শুধুমাত্র এই দুইজন। এবং এই কারণে আমি মানে আমাকে যখন এই সরকার তৈরি হচ্ছিল তখন তো আসলে অনেকের কাছে বিভিন্ন ধরনের মতামত চাওয়া হচ্ছিল, তো আমি তাদেরকে একটা কথাই বলেছিলাম যে দেখেন, আমি চাই যে যারা আওয়ামী লীগ আমলের এগ্রিভড, সরাসরি যারা অত্যাচারের শিকার হয়েছে এবং এই বিশেষ করে আন্দোলনের সময়, তাদেরকে আপনার উপদেষ্টা বানান। হ্যাঁ, কারণ তাদের একটা ব্যক্তিগত স্টেক আছে তাদের জীবনের প্রতি, তাদের যে বেঁচে থাকার প্রতি। মানে আমি অ্যাবসলিউটলি সার্টেন যে এই আন্দোলন যদি ফেল করতো, নাহিদ এতদিনে বাংলাদেশের ওই মিরপুর কবরস্থানে থাকতো। আমি অ্যাবসলিউটলি সার্টেন অ্যাবাউট ইট। হ্যাঁ, এবং নাহিদ এবং আসিফ দুজনকে মেরে ফেলতো এই সরকার। এই ধরনের লোকদেরকে যদি আপনি সরকারের উপদেষ্টায় বসাতেন যারা সরাসরি এগ্রিভড, তাদের ব্যক্তিগত ট্রমা, ব্যক্তিগত স্টেক থাকার কারণে তারা এই কাজটা করতেন। সমস্যা হচ্ছে যে এখন যারা সরকারে আছেন তারা এই কথাটা মানে যে কথাটা একটু আগে মানে মনে করিয়ে দেওয়ার কথাটা বললাম, সেই কাজটা তারা করছেন না। এবং তাদের যেই আমি চাই না যে এই সরকারটা রেগুলার গভর্নমেন্ট হয়ে যাক, এই ধরনের মানে রেগুলার তাদের যেই আমাদের যে বৈপ্লবিক যে স্পিরিট, এই স্পিরিটটাকে ধারণ করা উচিত। এবং ছাত্রদের যে স্পিরিট, এই স্পিরিটটাকে, এই কথা অবশ্য ইউনূস সাহেব সবসময় বলেন, কিন্তু তার যে উপদেষ্টা তাদের মধ্যে জিনিসটা থাকা উচিত বলে আমি মনে করি। কিন্তু এটা তো নাই, আর এটা আসার কোনো সম্ভাবনাও নাই এবং আসবেও না, এরকমই থাকবেন ওনারা। হ্যাঁ, আমি তো কোনো উন্নতি দেখি না। আপনি কি উন্নতি দেখেন? যে শুরু করেছিলেন যেখানে, সেখান থেকে উন্নতি হয়েছে, ইমপ্রুভ করেছে। ইকোনমিক সেক্টরে তো বাংলাদেশ, আমি অনেকের কাছ থেকে শুনি যে বাংলাদেশ ব্যাংক যে গভর্নর এবং অর্থ উপদেষ্টা এই দুজনে খুব ভালো করছেন। তো একেবারেই যে কোনো উন্নতি হয়নি তা না। মানে বাংলাদেশ অনেক বাংলাদেশের যারা, আমি জ্যোতি রহমানকে আপনারা চেনেন, জ্যোতি রহমান ছাড়াও যারা সরাসরি জড়িত তারা বলছেন যে ইকোনমিক সেক্টরে যে ডিসিপ্লিন সেটা ফেরত আসছে। তো উন্নতি তো একেবারেই হচ্ছে না। চুরিটা কমে যাওয়া, চুরিটা বন্ধ হয়ে যাওয়ার জন্য ইটস ডিফিকাল্ট টু সে যে চুরি বন্ধ করা এবং ডিসিপ্লিন আনা এটাই তো কাজ। আপনার তো মানে ডিসিপ্লিন আনাটাই তো সরকারের না, চোরগুলো তো নাই, সেই জন্যই তো চোরগুলো তো দৃশ্যপট থেকে অদৃশ্য হয়ে গেছে, সেই জন্যই এটা এত 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 ড্রাস্টিক্যালি আপনি দেখতে পাচ্ছেন আর কি। হ্যাঁ, রেজাল্টটা আপনি ড্রাস্টিক্যালি দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে ধরেন আজকের ছাত্র নেতারা যাদের কথা বললাম আমি, এরা তো এই বয়সটা তো আমাদেরও ছিল। আপনার কি মনে হয়, মানে আমি আমার কথা বলছি, আমাদের জেনারেশনের কথা বলছি, আমার নিজের কথা বলছি, ওই বয়সে এই ম্যাচুরিটি আমার ছিল না। তো এদের কিভাবে হলো? টাইম, দে আর ফ্রম এ ডিফারেন্ট টাইম। মানে আপনি যদি মানে আমাদের সময়ের কথা চিন্তা করে দেখেন যে আমরা কিসের প্রতি এক্সপোজ ছিলাম যখন এদের চেয়ে কম বয়স ছিল। এই সমস্ত বাংলাদেশের যত গার্বেজ, মানে আমাদের লেখক যারা, আমি তো বেশ পড়ুয়া মানুষ ছিলাম, তা আমি যেটাকে ইতিহাস মনে করতাম, এটা যে আসলে প্রপাগান্ডা এটা বুঝতে আমার আর একটু সময় লেগেছে। কিন্তু ওরা তো ফেসবুক বলেন, মিডিয়ার বলেন, সে কারণে ওরা কিন্তু অনেক আগের থেকেই বুঝতে পেরেছে যেগুলো গার্বেজ, অ্যাবসলিউট গার্বেজ। তো এই তাদের যে ম্যাচুরিটি, এটা তো আমাদের চাইতে বেশি হওয়ারই কথা।
মানে ধরেন আমাদের জন্য ওয়েস্টের জানালা তো ছিল মাসুদ রানা, আর কিছু না। মাসুদ রানা পড়ে আমরা পশ্চিম ওয়েস্টার্ন ভ্যালুজ এগুলো শিখেছি। এদের রুট ওয়েস্টে, বাংলাদেশে থাকলেও রুট ওয়েস্টে, শরীরটা বাংলাদেশে কিন্তু রুট ওয়েস্টে, মানে ইন দ্য সেন্স যে দে নো এভরিথিং অ্যাবাউট ওয়েস্ট। হ্যাঁ, আর কোনো কারণ আছে? আরেকটা কারণ হচ্ছে যে ইনডক্ট্রিনেশন। আমরা কিন্তু মানে আমাদেরকে করা হয়েছে ইনডক্ট্রিনেশন, ওদেরকে হয়নি না, মানে এদেরকে মানে এরা ওই সেন্সে ইনডক্ট্রিনেটেড না। কারণ দেখেন, ধরা যাক আমার মতন একটা ছেলে যে 1990-এর দশকে প্রচুর পড়াশোনা করত, তার জন্য পৃথিবীটা কেমন ছিল, আর এখন যে ছেলেটা বেশ পড়াশোনা করে তার জন্য পৃথিবীটা কেমন। যে আমি ধরেন ইংরেজি বই পড়া শুরু করি ইন্টারমিডিয়েট এবং ইন্টারমিডিয়েট থাকা অবস্থা, এর আগে আমি কোনো ইংরেজি বই পড়িনি। হ্যাঁ, তো এখন আপনি যদি বাংলা বইয়ের কথা চিন্তা করেন, বাংলা বইয়ে বাংলাদেশে যারা ওপিনিয়ন মেকার ছিল আমাদের কাছে, আমি ক্যাডেট কলেজে পড়ছি, তার মানে হচ্ছে কি আমার জন্য ক্যাডেট কলেজে যেই কয়টা পত্রিকা আসতো সেই পত্রিকার মানে জনকণ্ঠ একটা পত্রিকা ছিল, এবং জনকণ্ঠের ওই সময় আমি 94-95 সালে খেলার পাতাটা খুব ভালো ছিল। তো খেলার পাতার সাথে আমি সম্পাদকীয় পড়তাম। তখন ওই বয়সে আমার কাছে মনে হতো যে আব্দুল গাফার চৌধুরী একজন ভালো কলামিস্ট। হ্যাঁ, উনি ওই পত্রিকায় লিখতেন। তারপর এই আবেদ চৌধুরী, বুঝতে পারছেন তো, যে কালবেলার আবেদ খান, হ্যাঁ দালাল, যে আবেদ খান, তো দালাল আবেদ খান, তো হ্যাঁ দালাল, যে তো ওই আবেদ সাহেবের কলম পড়তাম। তখন আমার কাছে তখন মনে হতো যে ওটা অ্যাকসেপ্টেবল। তারা যে প্রপাগান্ডার পার্ট, এইটা বুঝতে তো আমার আরেকটু বয়স হতে হয়েছে। আমরা তো ইনডক্ট্রিনেটেড ছিলাম, মানে কেউ একজন ব্যক্তি হিসেবে না করলেও আমাদের যে অ্যাভেলেবল ইনফরমেশন ছিল সেটার কারণে আমরা সবসময় ইনডক্ট্রিনেটেড ছিলাম। আপনার কি মনে হয় পাম যে এই যে ইনডক্ট্রিনেশন আমাদের জেনারেশনে, ইয়ং জেনারেশনে, এইটার পেছনে কলকাতার একটা ভূমিকা আছে? কলকাতার কালচার, কলকাতার সাহিত্য, কলকাতার সিনেমা, আপনি তো গান, মানে কোনো দায়ভার দিতে পারবেন না। দায়ভারটা তো আমাদের লোকদের। আমি দায় দিচ্ছি না, আমি বলছি যে তার কোনো রোল আছে কিনা। হ্যাঁ, মানে ডেফিনেটলি আমরা যাদের কথা বলছি তাদের কেবলা তো হচ্ছে কি কলকাতা। অন্যদিক থেকেও ধরেন যে বাংলাদেশের দেশ পত্রিকা যে পরিমাণে চলতো, হ্যাঁ এখনো, আমি জানি না, প্রবাবলি এখনো চলে, প্রচুর চলতো। তারপরে ধরেন কলকাতার উপন্যাসগুলো, কলকাতার গল্প, they were actually very good, মানে I have very high esteem about them। মানে আপনি যদি দেশ পত্রিকার সমকক্ষ, সরি, একটা পত্রিকার কথা বলেন, বাংলাদেশে নাই, না এখনো পর্যন্ত নাই। they are very good, they are very good in the sense যে তাদের যে সিরিয়াসনেস। হ্যাঁ, এই কথাটা আমি, মানে এই একই প্রশ্ন আমি দিবেশ চক্রবর্তীকে করেছিলাম যে এটা ওখানে হয় কি হবে। ওনার একটা চমৎকার টেক আছে এটার ব্যাপারে। আমি তো আর পশ্চিমবঙ্গের মানুষ না, উনি হচ্ছেন কি আমার পশ্চিমবঙ্গের টিচার, মানে পশ্চিমবঙ্গ সম্বন্ধে আমার ধারণা ইজ ভেরি মাচ বেসড অন হিম এবং আমাদের অন্যান্য বন্ধুদের মারফত। উনি একটা কথা বলেন যে পশ্চিমবঙ্গে এখনো ধরেন জেলা শহরের একজন শিক্ষিত শিক্ষক, স্কুল কলেজের শিক্ষক, তার জ্ঞানের প্রতি স্পৃহা আছে, মানে ভালো বাংলা লিখলে তার যে সমাজ, তার সমাজের মধ্যে তিনি আর একটু সম্মানিত হন। হ্যাঁ, ওই প্র্যাকটিসটা নাকি এখনো আছে। হ্যাঁ, এই জিনিসটা বাংলাদেশে নাই। মানে ধরেন আপনি যখন দেশ পত্রিকার চিঠিপত্র কলামটাও দেখেন আর কি, ওখানে যারা লেখেন মফস্বল থেকে লিখছেন, একদম মফস্বল, কিন্তু যা লিখছেন যে কন্টেন্ট, থারোলি রিসার্চ, একটা ওয়ান্ডারফুল পিস, যেটা নিজেই একটা আর্টিকেল হতে পারে। হ্যাঁ, না ঠিক আছে, সেটা তো আছে, ওটা আমি বাদই দিলাম। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে মানে দেশ পত্রিকা তো একটা ভ্যালুজ শেখায়, হ্যাঁ, কিছু জিনিস তো আমাদের মাথায় ঢোকায়, এবং যে জিনিসটা আমাদের মাথায় ঢোকায় সেটাই সিপিভি, সেটাই ছায়ানট, সেটাই উদিচি। হ্যাঁ, তো ওইটার যে ভূমিকা আছে কিনা সেটাই আমি বলতে চাচ্ছিলাম। না, কিন্তু ভূমিকা তো আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি ভাই, আপনি যে আইডিয়ার যুদ্ধে আপনি একজনকে ভিলিফাই করে টিকে থাকতে পারবেন না, মানে নাবাচক কাজ করে আপনি এখানে টিকে থাকতে পারবেন না। ওখানে যেটা একটা আইডিয়ার এগেইনস্টে আপনার আইডিয়াকে ফাইট করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে দেশ পত্রিকার আইডিওলজিকে যদি আপনি খারিজ করেন,
তাহলে ওটা খারিজ করতে হবে আপনার নতুন কোনো আইডিওলজি। আমি খারিজ করছি না, আমি জাস্ট বলছি যে ওদের রোল আছে কিনা এবং সেটা আমাদের এই ইন্ডক্ট্রিনেশনের ভূমিকা রেখেছে কিনা। আমরা যদি এটাকে রিয়েলাইজ করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা এটার পাল্টা বয়ান, পাল্টা অ্যাসেট তৈরি করার কাজে আমরা হাত দিতে পারবো। না এখন তো পারা যায়, এখন তো এখনকার দিনের যারা লেখালেখি করছেন দে আর ভেরি ম্যাচিউরড। আরেকটা জিনিস একটু, আচ্ছা জি শেষ কর, সরি। এখন যারা লেখে, এখন যারা তরুণ ওপিনিয়ন মেকার, তারা তো ধরেন ওই জাফর ইকবাল টাইপ গার্বেজ পড়ে না। জাফর ইকবাল যে একটা গার্বেজ, মানে এটা তো বুঝতে সময় লেগেছে আমাদের এখনকার, মানে কতটা গার্বেজ হলে এই মানে হুমায়ুন আজাদ এবং জাফর ইকবাল বাংলাদেশের মানুষকে ঘৃণা করা একটা কুল বানাতে পেরেছিল। আচ্ছা আমি খুব একটা ডাইরেক্ট প্রশ্ন করি যে ফাহাম, মানে আপনার লেখা তো আমরা সবাই পড়ি, পছন্দ করি, আপনি কার কার লেখা পড়েন? মানে বাংলাদেশে নাকি মানে বাংলা না ইংরেজিতে? আগে বাংলাদেশে, তারপরে আমি অন্যদিকে আসবো। আমার সবচেয়ে প্রিয় লেখক মানে আমাদের বয়সীদের মধ্যে আমি মনে করি যে আমাদের জেনারেশনের বাংলা প্রোজ আমার মনে হয় যে কিবরিয়া চাইতে ভালো কেউ লেখে না। কিবরিয়া খুব ভালো লেখে। কিবরিয়া হচ্ছে কি আমাদের উপন্যাস লেখে না কেন? উপন্যাস লেখে না, কিবরিয়া অলস তাই। হ্যাঁ, তারপর যেমন আসিফ সিবগাত ভুইয়া, আমি ফার্মলি বিলিভ করি ও যদি এই ইসলাম মানে খুব পায়াস মুসলমান না হতো, ওর যে সেন্স অফ হিউমার ইট ইজ আনপ্যারালাল। মানে এটা ও বাংলায় সৈয়দ মুজতাবা আলী লেভেলের ওর হিউমার। আমি দুজনকে আমি পড়ি, তারপরে আর কে এবাদ ভাইয়ের প্রোজ ইজ ফ্যান্টাস্টিক। নিজস্ব স্টাইল আছে, এবাদ ভালো লাগে। এবাদের সাথে আমি একটা এপিসোড করেছি, আপনি ফার্স্ট এপিসোড দেখেছেন? হ্যাঁ আমি ওনার অনেক মতামতের সাথে একমত না, কিন্তু সেই সাথে এটাও আমি অ্যাবসলিউটলি বিলিভ করি যে ওনার মতন ভালো বাংলা প্রোজ খুব কম মানুষ লেখেন। ফারুক ওয়াসিফ সাহেবের লেখা আমার খুব পছন্দ। ফারুকের গদ্য খুব ভালো, যদিও ওনার মতাদর্শের সাথে আমি একমত নই। তারপর তুহিন খুব ভালো লেখেন, চমৎকার লেখেন। তুহিন খান না, আরিফুজ্জামান, ও ফৌজদারহাট ক্যাডেট কলেজের। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে সংবিধান বিতর্কে এই ছেলেকে রাখা উচিত। আরিফুজ্জামান তুহিন ওকে ইয়েতে থাকতো, সাংবাদিক না, হি ইজ জাস্ট ওয়েল রেড ম্যান। পড়েছি বুঝতে পারছি, সরি আমি মিক্স আপ করে ফেলছি। আচ্ছা হ্যাঁ, আরিফুজ্জামান তুহিন আমিও পড়ি। আর ইসলামিস্টদের মধ্যে, আচ্ছা ইসলামিস্টদের আলাদা বর্গ করার পক্ষে আমি নই, একেবারেই না, তবু আমি জাস্ট বলার জন্য বলছি, শরীফ আবু হায়াত, ওর লেখা আমার ভালো লাগে। আচ্ছা আমি চিনলাম না, তাহলে ডেফিনেটলি আমি পড়বো। তারপর আরো, আচ্ছা আমি কয়েকটা ছেলের নাম মনে করতে পারছি না। আমার একজন প্রিয় লেখক আছে, আমি জানি না আপনি পড়েন কিনা, রকমনুর কথা শুনেছেন? ও ইয়েস, হি ইজ ভেরি গুড, হি ইজ ভেরি গুড। আপনি বাদ দিচ্ছিলেন জন্য আমি ভাবছিলাম যে কি ব্যাপার। না, রকমনুর। তারপর নায়েল ভাইয়ের লেখা আমার খুব ভালো লাগে। নায়েল, আর ইংরেজিতে গেলে অনেক আছে, ইংরেজিতে গেলে রিফাত হাসান, রিফাত ভাইয়ের লেখা আমি পড়ি। হ্যাঁ, আচ্ছা। আর তারপর আমার না মনে আসছে না ভাই, আপনি হুট করে প্রশ্নটা করলেন তো, আই ওয়াজ নট প্রিপেয়ার্ড। আমি যদি একটু চিন্তা করি, তারপর আমাদের আমার বিশ্বাস যে মানে আপনি যাদের লেখা পড়েন এবং যারা আমাদের প্রিয় তারা মাইন্ড করবে না, এটা তো আকর্ষণীয় প্রশ্ন না। মানে একজন লেখক ছিলেন সচলায়তনের, ভেরি র্যাপিড, হাতুপানির জলদস্যু। হি রোট এক্সকুইজিট বাংলা, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। ব্লগ আমলের আমি ওনার মানে উনি আমাকেও খুব গালাগালি করতেন, কিন্তু উনি খুব ভালো লেখক, কোনো সন্দেহ নেই। খুব ভালো বাংলা প্রোজ, এটা হচ্ছে গিয়ে বাংলায়। আর আমি বাংলা বই কমই পড়ি, ইংরেজিতে আমি বেশিরভাগ বই ইংরেজিতে পড়ি। কার লেখা পড়েন? এইটা বলা খুব ডিফিকাল্ট। আচ্ছা আপনাকে যদি আমি ডিফিকাল্ট জায়গায় যাচ্ছি না, ধরা যাক যে আপনাকে যদি ইংরেজি ক্লাসিক 5টা নাম বলতে হয়, কোনটা বলবেন? আইডিয়াস অফ কনসিকুয়েন্সেস, উইভার, এটা অ্যাবসলিউট ক্লাসিক। তারপর থরোর উডল্যান্ড, সরি আমি জাস্ট নামটা মনে করতে পারছি না, আই এম ভেরি ব্যাড উইথ নেমস। তারপর যেটা মনে আসছে সেটাই বলবেন।
I'm a big fan of Nietzsche. That spoke Zoroaster. এটা আমাকে ভীষণ ভাবে ওই বয়সে সাংঘাতিক ভাবে আমাকে এটা খুব সারপ্রাইজিং আমাদের ওই যে চিন্তার ইতিহাস আমাদের একটা পাঠচক্র ছিল, তো ওখানে আমাদের পড়তে হয়েছিল এটা, এবং টু টেল ইউ ফ্র্যাঙ্কলি আমি কিন্তু এটা কিছুই বুঝিনি। তো আপনার সাথে একদিন বসতে হবে এটা বোঝার জন্য। এমনকি ইংরেজিটাও এত দুর্বোধ্য, হ্যাঁ মানে সামটাইমস ইট ডাজন্ট মেক এনি সেন্স। একটা সেন্টেন্স পরে এটা কি বলতে চেয়েছেন এটা বোঝাটাও আমার জন্য খুবই দুষ্কর। বাট এনিওয়ে, কোনোদিন আপনার সাথে এটা নিয়ে আমি কিন্তু উর্দু পোয়েট্রির ব্যাপারে খুব আগ্রহী। উর্দু পোয়েট্রি আমার খুব পছন্দ। আমি বাংলা, আচ্ছা আমার খুব প্রিয় কবি আমাদের ইমতিয়াজ ভাই, ওনার কথা আমি বলি, আমি ওনার কবিতা আমার খুব খুব পছন্দ। খুব ভালো লাগে। তারপর ব্রাত্য রাইসুর বাংলা ইজ ভেরি নাইস। যদিও আমি ওনার মতামতের, ওনার লেখা আমার খুব মানে খুব সারবত্তা কন্ট্রাডিক্টরি মনে হয়, কিন্তু এট দ্য সেম টাইম ওনার যে বাংলা প্রোজের উপর যে দখল, এইটা আনপ্যারালাল। রাইসুকে নিয়ে অবশ্য আমরা একটা পুরো এপিসোড করতে পারি। এটা রাইসুর আসলে কন্ট্রিবিউশনটা কি এটা নিয়ে আলোচনা হতে পারে, রাইসুর কবিতা নিয়ে আলোচনা হতে পারে। হ্যাঁ, যাই হোক, আজকে আমরা এই আলোচনায় যাই না। মানে আমার ওইটা যখন বললেন তখন আমার মাথায় যেটা চলে এসেছিল আর কি, যে রাইসু আসলে কোথায় কন্ট্রিবিউট করছে হ্যাঁ সোসাইটিতে, সেই জায়গাটা আমরা আলাপ করতে পারতাম। এটা আমি আজকে আলোচনায় আনছি। আচ্ছা, আরেকটা জায়গায় আসি আর কি, আরেকটা অন্য প্রশ্নে। আমাদের অবশ্যই এই এপিসোডটা শেষ হয়ে যাচ্ছে। আরেকটা প্রশ্নে, সেটা হচ্ছে যে আপনি কি একবারে দেশে ফিরবার কোনো চিন্তা করেছেন, যে দেশে একেবারে ফিরে যাবেন অস্ট্রেলিয়ার পাট চুকে? আমার মেয়ে ছোট, হ্যাঁ মানে ওর পড়াশোনার আগে তো সম্ভব না। তাছাড়া দেখেন, বাংলাদেশ খুব এক্সপেন্সিভ জায়গা। হ্যাঁ, বাংলাদেশে গিয়ে করে খাওয়ার মতন যেহেতু, আচ্ছা এখানে এভাবে বলি জিনিসটা, আমি না সবসময় লেখক হতে চেয়েছি। এর বেশি কিছু, আই জাস্ট ওয়ান্ট টু বি এ রাইটার এন্ড দ্যাটস অল। হ্যাঁ, এর বাইরে আমার কোনো কিছু হওয়ার ইচ্ছা নাই। তো আমি একটা জিনিস মনে করি যে আপনি যদি, মানে আমার যে গোল সেটা হচ্ছে গিয়ে একজন মানুষের মাথায় ঢোকা, এবং এই কাজটা এই এতটুকুই আমি করতেছি। এর বাইরে এই কাজটা খুব কঠিন এবং আমার লক্ষ্য খুব বড় লক্ষ্য, এবং এই লক্ষ্যটা অ্যাচিভ করতে গেলে অন্য অনেক কিছু আপনাকে, মানে আমার মাথায় আসে না। মানে এছাড়া ধরেন বাংলাদেশে গেলে আপনাকে একটা চাকরি করতে হবে, কিংবা বাংলাদেশে গেলে আমি যে কাজগুলো করতে হবে, আর সেই কাজগুলো ইটস ভেরি ডিফিকাল্ট। বাংলাদেশের লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট ইন দ্য সেন্স যে অনেক ব্যস্ততা। এই ব্যস্ততা আমি চাই না। আমি একজন লেখকই থাকতে চাই, এবং আমি একাকী মানুষ। আই লাইক দ্যাট ওয়ে। আমার হাঁটতে পছন্দ এই জঙ্গলের মধ্যে, এই কাজগুলা আই লাইক ইট। তাহলে বাংলাদেশে, আগামীর বাংলাদেশে আপনি কিভাবে মানে রিমেম্বার্ড হতে চান? আমার এমন কোনো প্ল্যান নাই রিমেম্বার্ড হওয়াটা, এটা আল্লাহ তাআলা ঠিক করবে। মানুষ শুধু আজকের মালিক না, কি বলে আপনাকে মনে রাখবে আর কি ভবিষ্যতে? আই ডোন্ট নো, মানে লেখক বলে? আপনি তো লেখক হতে চেয়েছেন, মানুষের মাথায় ঢুকতে চেয়েছেন। ইয়েস, ভবিষ্যতে কি হবে আই জাস্ট ডোন্ট নো, এবং আই নেভার থিংক অ্যাবাউট ইট। কারণ হচ্ছে গিয়ে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আজকের জন্য, ভবিষ্যৎ আল্লাহর হাতে। সম্মান বলেন কি হবে, আই লিভ ইট টু হিম। আচ্ছা, একটা ফাইনাল প্রশ্ন, এটা ব্যক্তিগত, আমি জানি না এভাবে করাটা ঠিক হচ্ছে কিনা, বাট তারপরেও করি আর কি। ধরেন আপনার শ্বশুর একজন অত্যন্ত সম্মানিত এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং এটা হতেই পারে যে ওনার কোনো মতামতের সাথে বা ওনার দলের কোনো মতের সাথে আপনার মত মিলল না। আপনি এই সিচুয়েশনটাকে কিভাবে ট্যাকেল করেন? আমি ওনার সাথে, আপনি শুনলে খুব আশ্চর্য হবেন, ওনার যে পলিটিক্স, এই ব্যাপারে আমি কোনোদিন কোনো কথা বলি না। ওনার দলের, আমি এখন পর্যন্ত বিএনপির যে রাজনীতি, অর্থাৎ ইন্টারনাল রাজনীতি, এটা আমি কোনো কমেন্ট করি না। না, কমেন্ট করলেন না, কিন্তু বিএনপি তো একটা স্টেটমেন্ট দিল, বা আপনার শ্বশুর একটা কথা বললেন যেটাকে আপনি এগ্রি করছেন না, বা আপনার মতামতের কমপ্লিটলি এটার অপোজিট, আপনি এটাকে কিভাবে তাহলে প্রেজেন্ট লেখেন? না, ইগনোর করেন? আমি ফ্র্যাঙ্কলি বলি তাকে। না, উনাকে বললেন, কিন্তু আপনি পাবলিকলি কি বলেন? আপনার পাবলিক রিঅ্যাকশনটা আমি জানতে চাচ্ছি। পাবলিক রিঅ্যাকশন করি না, আমি ভেরি প্রাইভেট ম্যান। প্রাইভেট ম্যান এই সেন্সে যে আমি খুব কিছু ওন ওয়ার্ল্ড ভ্যালুজ নিয়ে বিশ্বাস করি। ধরা যাক আপনার সাথে আমার বন্ধুতা আছে,
আমি কিন্তু আরেকজনকে গিয়ে আপনার সম্বন্ধে আপনার কোনো দুর্বল মুহূর্তের কথা আমি কোনদিন আরেকজনকে বলবো না। এটা হচ্ছে গিয়ে আমার ওল্ড ওয়ার্ল্ড ভ্যালুস। আমার কাছে অনেক মানুষ অনেক কথা বলে, হ্যাঁ, এবং এর মধ্যে মানে আওয়ামী লীগের লোকজন আছে, আমি ওই ট্রাস্ট কোনোদিন ব্রেক করি না। হ্যাঁ, যে আমার আলমগীর সাহেব একজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ এবং উনি একজন আসলেই সম্মানিত মানুষ এবং সম্মান পাওয়ার মতন মানুষ। এই কারণে না যে উনি একজন উচ্চ পদে আছেন, আমি ওইভাবে কোনো মানুষকে কোনোদিন বিচার করি না। যে আমি দেখি যে ওনার হিউম্যান ভ্যালুস কিরকম, ইজ এ ভেরি, আমি বলবো যে ওনার হিউম্যান ভ্যালুস খুবই উচ্চ মর্যাদার মানুষ। হ্যাঁ, তো উনি আমার সাথে প্রাইভেটলি যা কথা বলেন ওটা তো আমি কোনোদিনও কারোর সাথে শেয়ার করবো না। না, আমি প্রাইভেটলি না, ধরেন উনি পাবলিকলি একটা স্টেটমেন্ট দিলেন, যেটা আপনি পাবলিকলি এটাকে কখনো অপোজ করবেন কিনা, যদি মনে হয় যে এটা ঠিক বলেননি তিনি? ইট ডিপেন্ডস, ইট ডিপেন্ডস। আপনি করতে পারেন? ও মানে অ্যাবসলিউটলি করতে পারি, কিন্তু কথা হচ্ছে যে এটা যদি একটা ওপিনিয়ন হয়, নো আই ওয়ন্ট ডু ইট। কিন্তু উনি যদি ইফ দিস ইজ দেখেন আপনার ওপিনিয়ন, আমি কিন্তু খুব কম রিয়াক্ট করি। এমনকি মানে অনেকেই মনে করেন যে আমি অ্যাক্টিভিস্ট, এই কারণে হাসিনাকে আমার সহ্য হতো না। আই উইল বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, যে হাসিনা এবং শেখ মুজিব এই দুজন মানুষকে আমার সহ্য হয় না, বিকজ দে রিপ্রেজেন্ট দ্য ওয়ার্স্ট অফ আস। হ্যাঁ, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই যে খোঁচাখুচি করার মানুষ না। আমি যে কোনো মানুষের ওপিনিয়ন খুব শ্রদ্ধা করি এবং আমি মানে ওনার যে ওপিনিয়ন সেটা আমার সাথে বহু জায়গায় একমত না। হ্যাঁ, কিন্তু আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই, মানে ইকুয়ালিটির প্রসঙ্গে ওনার যে আইডিয়া এবং আমার যে আইডিয়া সেটা একরকম না। হ্যাঁ, আচ্ছা, ফাইনালি আমি আরেকটা আমার নিজের একটা প্রবলেম আর কি, মানে এইটা প্রবলেমটা হয়তো আপনি পড়েন না। একটা হচ্ছে যে আমি যেহেতু ছাত্র রাজনীতি করে এসেছি এবং 90-এর মুভমেন্ট করে এসেছি, আমরা তো আমাদের ছাত্র সংগ্রাম পরিষদ ছিল, সর্বদলীয় ছাত্র ঐক্য ছিল, এবং আমরা তো একসাথে মুভমেন্ট করেছি, মানে বিএনপি ছাত্রদল, ছাত্রলীগ, আওয়ামী লীগ একসাথেই তো আমরা মুভমেন্টটা করেছি। তো সেই সময়ের রাজনৈতিক কিছু বন্ধু আছে, ধরেন আওয়ামী লীগের মধ্যেও আমার ছিল, এখন হয়তো যোগাযোগ নেই। তারপরে আওয়ামী লীগের আমরা অপোজিশন হিসেবে ইমার্জ করলাম। আমরা যে জেনারেশনের লোক, সেই জেনারেশনের একটা ভ্যালুস ছিল যে অনারেবল অপোনেন্ট, মানে কনসেপ্ট। আওয়ামী লীগের মধ্যে অনার করার মতো এরকম কাউকে পান যাকে আপনি অপোনেন্ট হিসেবে পেলে স্বস্তি পেতেন? এখন আর নাই, একটা ফর ভেরি স্পেসিফিক রিজন। আমি পার্টিকুলারলি মনে করি যে 2013 সাল পর্যন্ত আওয়ামী লীগের যে ডিফেন্সিবল পজিশনে ছিল, রাইট, 2013 পর আওয়ামী লীগ ইনডিফেন্সিবল পজিশনে, মোরালি ইনডিফেন্সিবল পজিশনে চলে গিয়েছে। এখন এই ইনডিফেন্সিবল পজিশনে গিয়ে আমার পরিচিত এমন আওয়ামী লীগ থাকতে পারে, দেখেন মানুষের 7টা আঙ্গুল থাকতে পারে, মানে আমি তো দেখি নাই, কিন্তু আমি বিশ্বাস করি 7টা আঙ্গুল আলা লোক পৃথিবীতে থাকতে পারে, 8টা আঙ্গুল আলা লোক থাকতে পারে। তো একজন সভ্য ভদ্র আওয়ামী লীগ থাকতেও পারে, আমি এটা সম্ভাবনাকে উড়িয়ে দিই না। হ্যাঁ, কিন্তু আমি এরকম পাইনি মানে যারা 2013-14 সালের পর আওয়ামী লীগকে ডিজোন করেছে। কারণ দেখেন, ডেমোক্রেসি আর আওয়ামী লীগ একসাথে চলে না। আপনি একই সাথে ভোট রিগিং করবেন এবং একই সাথে, এবং এই কাজটা যদি বিএনপি করে, আমি একই কথাই বিএনপির ক্ষেত্রে বলবো। হ্যাঁ, যে দেখেন বাংলাদেশের এতটুকু আমি বুঝি যে সব পলিটিক্যাল পার্টিতে চোর বাটপার গুলো থাকবে, এগুলা হচ্ছে গিয়ে মানে বাংলাদেশের রিয়ালিটি। আমি এটার সাথে কম্প্রোমাইজ করতে রাজি আছি, হ্যাঁ, যে এটা আপনি এড়িয়ে যেতে পারবেন না। কিন্তু আমি এই জিনিসটা কিন্তু আমার মাথায় প্রায় আসে, যে ধরা যাক যে বিএনপি ক্ষমতা আসলো, বা বিএনপির একটা মানে অপোনেন্ট হিসেবে, পলিটিক্যাল অপোনেন্ট হিসেবে একটা রোল প্লে করতে হলো, তখন কিন্তু বিএনপিতে অনারেবল অপোনেন্ট পাবো, অনেকেই পাবো যাদের সাথে এনগেজ হয়ে যাদের করা যাবে। আমি নাম ধরেই বলতে পারি, ধরেন অ্যাপোলো, ভেরি ডিসেন্ট ম্যান, খুব ভালো ছেলে, কথাবার্তায় ভালো, ভদ্র। হ্যাঁ, এইরকম লোক আমরা কেন আমাদেরকে পাই না? এটাই হচ্ছে আমার প্রশ্ন। মানে কি, আওয়ামী লীগ হ্যাজ ট্রান্সফর্মড ইনটু এ ট্রাইব। হ্যাঁ, ইট হ্যাপেন্ড লং এগো। মানে এটা আমরা ঠিক বুঝি, এটা দিনক্ষণ করে বের করতে পারবো না, কিন্তু আওয়ামী লীগ একটা ট্রাইব হয়ে গিয়েছিল। ট্রাইবের মানুষের সাথে আপনি সবসময় মানে জন্তু টাইপ আচরণ এক্সপেক্ট করেন, মানে সবসময় একাত্ম হয়ে থাকবে, এবং তাদের নিজেদের মধ্যে হয়তো কিছু হিউম্যান ভ্যালুস তারা দেখাবেন, কিন্তু যারা তাদের এই মতামতের বাইরে, তাদেরকে তারা সবসময় ডিসক্রেডিট করার চেষ্টা করবে, তাদের সাথে শত্রুতায় যাবে। ইটস এ ভেরি বিজার থিং। আমি মানে দেখছিলাম যে
আমাদের ক্যানবেরাতে একজন ছাত্রলীগের নেতা আছেন, তো উনি মাঝে সাথে আমাকে নিয়ে ফেসবুকে গালাগাল, মানে গালিগালাজ না হলেও খুবই আপত্তিকর কথা বলতো। হ্যাঁ, দ্যাটস ফাইন। মানে আগে বলতেন না, মানে এই 5ই আগস্টের পর বলা শুরু করেছেন। না, আমি না ভাবছিলাম যে এই মানুষটার সাথে কিন্তু আমি গত 10 বছর ধরে চিনি, এবং আমার কাছে কখনো মনে হয় নাই যে আমি তার সাথে কোনোদিনও কোনো খারাপ ব্যবহার করেছি। কিন্তু তাদের যে ওয়ে অফ থিঙ্কিং, সেখানে হচ্ছে গিয়ে আপনি যদি ওই শেখ মুজিবের প্রেমেসি বিশ্বাস না করেন, কিংবা এই সমস্ত ননসেন্স যেগুলো আছে আওয়ামী লীগের মানুষদের, এগুলো ননসেন্স যদি বিশ্বাস না করেন, সাথে সাথে আপনি একটা খারাপ মানুষ হয়ে যাবেন। তো এটা তো একটা ট্রাইবাল মানুষের লক্ষণ। এবং এই সমস্ত মানুষের সাথে আপনি সভ্য আচরণ করে, মানে কি ডিসএনগেজ করাটা হচ্ছে কি স্মার্ট থিং। আই জাস্ট ডিসএনগেজ, কিন্তু আমি কোনো গালিগালাজ টালিগালাজ কিছুই করি না। আই জাস্ট গেট ডিসএনগেজড। এর চেয়ে বেশি কিছু আপনি করতে পারবেন না। মানে আমার ওই ইমোশনাল ইনভলভমেন্ট নাই তার সাথে, কিংবা আমি মানে এর চেয়ে মানে আমি তাকে নসিহা করবো, নো, আমার সময় মূল্য আছে, তো আমি ওগুলোতে যাই না। কিন্তু ইউর রাইট, যে যারা ফান্ডামেন্টাল হিউম্যান ভ্যালুজে বিশ্বাস করেন, হ্যাঁ, তাদের সাথে আপনি কি হয়ে যাবেন। মানে আমি মানে বুঝি না যে তাদের সাথে আপনি কিভাবে নর্মাল হিউম্যানের ডিলিংসে যাবেন। এইটা আমি তো মানে সবসময় আশা করি যে বেয়ার মিনিমাম, যে আমি আপনাকে একজন মানুষ হিসাবে, আপনাকে আমি অবশ্যই রেসপেক্ট করবো, আপনি আমাকে অবশ্যই রেসপেক্ট করবেন মানুষ হিসাবে, কোনো মুসলমান হিসেবে না, হিন্দু হিসেবে না, জাস্ট মানুষ হওয়ার জন্য আপনি আমাকে ফান্ডামেন্টাল যে সমস্ত ভ্যালুস, সেগুলো আমিও আপনাকে দেবো, আপনি আমাকে দেবেন। এই সমস্ত আওয়ামীদের সাথে আপনি ওই ডিলিংসে যেতেই পারবেন না। এবং আমার বিশ্বাস যে আওয়ামী লীগের এই অবস্থা হতো না যদি না এটা শেখ হাসিনা রান করতো। মানে অন্য কোন মানুষ যদি আওয়ামী লীগ রান করতো, তাহলে আওয়ামী লীগের মানে লোকজন ধ্বংস হতো না আর কি, ধ্বংস হয়ে যেত, ধ্বংস হতো না, ধ্বংস হয়ে গেল আর কি। হ্যাঁ, মানে হেলিকপ্টার করে পালাতে হতো না, লুকায় থাকতে হতো না, মানে আপনার মনুষ্যত্ব ক্ষয় দিতে হচ্ছে একটা ট্রাইব করার জন্য। কিন্তু এই মানে এই জ্ঞানটাই তাদের মধ্যে নাই। ইটস ভেরি ভেরি স্যাড। মানে এটা আমি জানি না কিভাবে এটা আমি ব্যাখ্যা করবো। আচ্ছা, ফাইনাল কোশ্চেন, মানে ধরেন আপনার আরেকটা লাইফ হলো আর কি, এবং আপনি এই ভূখণ্ডের ইতিহাসের যে কোনো একটা সময়ে জন্ম নিতে পারলেন, আপনার সেই ক্ষমতা হলো, আপনি কোন সময়টা জন্ম নিতেন? ইটস এ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। আমি এই ভূখণ্ড, এই কথাটা আমি আগে কখনো কখনো ভাবতাম, কিন্তু কখনো এই কনফাইনমেন্টের মধ্যে আসে নাই যে এই ভূখণ্ড। আমার কাছে দুইটা টাইম, মানে হিস্টোরিক দুইটা টাইমকে খুবই অ্যাপিলিং মনে হয়। দুইটা টাইম, দুইটা খুব পোলার অপোজিট। একটা হচ্ছে কি রসুল পাকের সময়, এটার স্পেসিফিক অনেক রিজন আছে। স্পেসিফিক রিজনের মধ্যে একটা হচ্ছে গিয়ে, যেমন ধরেন আপনি হযরত আলীর কথা চিন্তা করেন। হযরত আলীকে একটা অনেক সুন্দর একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে কি, উনি একদিন রাস্তায় যাচ্ছেন, তো একজনকে জিজ্ঞেস করলেন যে তুমি, একটা মহিলাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি কোথা থেকে আসছো। তো উনি বললেন যে আমি কাজের কাছে গেলাম, তো আমার হাজবেন্ড মারা গেছে, হাজবেন্ড মারা যাওয়ার পর এত টাকা দিয়ে, এত দিরহাম রেখে গেছে, এবং আমি আজকে এই এত টাকা ফেরত নিয়ে আসছি। আমি এক্সাক্ট নাম্বারটা ভুলে গেছি, আপনি গুগল করলে এটা পেয়ে যাবেন। তো হযরত আলী বললেন যে তোমার কি এক হাজবেন্ড, তার 2 মা, 3 সন্তান আছে, এরকম উনি নাম্বার গুলো বললেন। বললেন হ্যাঁ। বললেন যে তাহলে তোমার যে ওই 611 টাকা থেকে তুমি, সাপোজ আমি 611 টাকা বলছি, যে মানে এই 3 টাকা নিয়ে তুমি ফেরত আসছো, দ্যাটস গুড। আপনি যদি একটু খুব খেয়াল করে দেখেন যে উনি কোন ভাগ অঙ্কটা করছেন, এমন একটা ভাগ অঙ্ক যেখানে উনি ভাগশেষ জানেন, ভাজক জানেন, ভাজ্য জানেন না, ভাগফল জানেন না। এটা একটা কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেম। কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে উনি, ওই মহিলা হযরত আলীকে বলছেন যে আমার 611 টাকা, মানে হোয়াট এভার দ্যাট নাম্বার ইজ, এটা হচ্ছে ভাজক। এই ভাজকটা উনি জানেন, হযরত আলী জানেন, এবং উনি বলছেন যে আমি 3 টাকা নিয়ে ফেরত আসছি। এটা হচ্ছে কি ভাগশেষ, সরি, উনি জানেন ভাজ্য আর ভাগশেষ, কিন্তু ভাজকটা জানেন না এবং ভাগফলটা জানেন না। উনি এই ভাজক কত, এটা উনি শুনে বলে ফেলতে পারলেন।
এই কমপ্লেক্স ম্যাথমেটিক্স করাটা আই ক্যানট ইভেন ইমাজিন যে 15th সেঞ্চুরিতে কেউ করতে পারবে। উনি এই ভাগাঙ্কটা কেমনি করলেন? ইটস এ ভেরি কমপ্লিকেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম। আপনি যে কোনো মানুষকে এই প্রবলেমটা দিয়ে দেখেন, আজকের দিনে পারবে না। আমি কথাটা এই কারণে বলছি যে ভাগশেষ দিয়ে ভাগ অঙ্ক, অর্থাৎ দশমিকের পর যে ভাগ, এইটা বলা হয় যে নিউটন যখন করতেন তখন, মানে কমপ্লেক্স ভাগ যেখানে দশমিকের পরে ভাগ করতে হয়, তখন বলা হয় যে নিউটন যখন করতেন তখন পুরো ব্রিটেনে নাকি এই ধরনের ভাগ অঙ্ক 2-3 জন লোক করতে পারতেন। এবং এবং অ্যাডমিরাল নেলসন এই কমপ্লেক্স ভাগ অঙ্ক করা শিখেছিলেন ফর ন্যাভিগেশন আফটার হি বিকেম দ্য মানে নেভাল হেড। আপনি যদি ওই সময়টাকে চিন্তা করে দেখেন যে ওই সময়ে একজন মানুষ এই ধরনের কমপ্লেক্স প্রবলেম কিভাবে সলভ করতে পারছিলেন, আমার কাছে অনেক অনেক কারণ একটা ইন্ট্রিগিং টাইম মনে হয় যে এইরকম ইন্ট্রিগিং টাইম পৃথিবীতে আর কোনোদিন ছিল না। এটা হচ্ছে রসুল পাকের সময়টা, এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা টাইম আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই অ্যামেজিং মনে হয়, এটা বিকজ আমার পার্সোনালি ইউরোপিয়ান 19th সেঞ্চুরির ইউরোপ সম্বন্ধে আমার একটা ফ্যাসিনেশন আছে, বিগ ফ্যাসিনেশন। আমি যদি ওই সময় কোনো ডিপ্লোমেট হতাম, কোর্টিয়ার হতাম, এই যে ইন্ট্রিগ মানে ডিপ্লোমেসির, এটা আমার এখন আর মনে হয় না, কিন্তু আমার আরো 10-15 বছর আগে ওই টাইমটা সাংঘাতিক ভাবে আমাকে টানতো যে ওই জায়গায় যদি আমি অ্যাজ এ ডিপ্লোম্যাট 19th সেঞ্চুরিতে মানে কোর্টে থাকতে পারতাম, তাহলে ইট উড হ্যাভ বিন ফ্যাসিনেটিং টাইম। কারণ আমার ইউরোপের ল্যান্ডস্কেপ ইট ফ্যাসিনেটস মি, এবং ওখানে যদি আমি উপস্থিত থাকতে পারতাম ওই ইন্ট্রিগ, ওই কালচার সাথে যদি আমি জড়িত থাকতাম, ইট উড হ্যাভ বিন এক্সেলেন্ট। এই দুইটার সময় আমি ভেবেছি, আর কোনোদিন আর অন্য কোনো সময় ভাবি নাই। আর আরেকজন হিস্টোরিক মানুষের সাথে আমার অনেক দিন পর্যন্ত মনে হতো যে আমি যদি এনকাউন্টার করতে পারতাম, হোয়াট আ ওয়ান্ডারফুল থিং ইট উড হ্যাভ বিন। ইটস কি সালাউদ্দিন আইয়ুবী। আচ্ছা, এই মানে আমি ওনাকে নিয়ে একটা এপিসোড করেছিলাম, আপনি দেখেছেন কিনা জানি না। ইটস জাস্ট ফ্যাসিনেটিং। মানে ওনার সালাউদ্দিন আইয়ুবীর মানে অ্যামেজিং একটা ক্যারেক্টার, যে ওই সময় ওইখানে কিভাবে আসেন, এইটা একটা আমি এখনো বুঝি না যে ওই সময় এত মডার্ন এবং এত লিবারেল একজন মানুষ ওই সময় ওখানে থাকার কথা না। হ্যাঁ, তো ওনার সাথে আমার মানে মানে এট সাম লেভেল আই ফিল ভেরি কানেক্টেড হিস্টোরিক ক্যারেক্টারদের মধ্যে। তো এছাড়া আমি কোনো ভাবি নাই, মানে আপনি বলার কারণে আমি এই মুহূর্তে চিন্তা করে দেখলাম যে আমি কোনো না কোনো সময় এই 3টা জায়গার কথা ভেবেছিলাম, এছাড়া আর কখনো কোনোদিন ভাবি নাই, কিন্তু ভাবলে খুঁজে বের করা সম্ভব। তবে আমাদের চাইল্ডহুড ভালো ছিল ঢাকা শহর। আমি আপনাকে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি 80-র দশক এবং মিড 90s পর্যন্ত ঢাকা শহর ওয়াজ আ ওয়ান্ডারফুল প্লেস। মানে আমরা খুবই লাকি যে ওই সময়টা পেয়েছি। থ্যাংক ইউ ফাহাম, অনেক চমৎকার আলোচনা হলো এবং আমি এনজয় করলাম পুরো সময়টা। তবে মানে সম্ভবত কেউই জানে না যে আমরা কখনো সামনাসামনি দেখা করিনি, কখনো আমাদের দেখা হয়নি। এবার প্রথম গিয়ে দেখা হলো। তো আমার ইচ্ছা আছে, রুমিনের সাথে কোনোদিন দেখা হয়নি, অনেকের সাথে বাংলাদেশে গিয়ে এবার প্রথম দেখা হলো। আমার ইচ্ছা আছে যে আপনার সাথে দেখা করার, ইনশাআল্লাহ যে হলে। আর আপনাকে স্বাগতম প্যারিসে আসলে আমাদের দেখা হবে। হ্যাঁ, ভালো থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। ইনশাআল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।